চমকে উঠল না রানা একটুও। বিন্দুমাত্র ভাবান্তর হলো না তার চেহারায়। শুধু বলল, সিনোর গঞ্জালিসের। ঠিক বলছো তো হোডিনি? আলবৎ ঠিক বলছি, জোরের সাথে বলল ট্রাফিক ইন্সপেক্টর হুডিনি ফেলাসি। কোটিপতিদের গাড়িগুলোর নাম্বার, মডেল, এমনকি রং পর্যন্ত মুখস্থ আমার। তাছাড়া ফ্লোরেন্সের নেভি ব্লু রোজ বেশি নেই, তাই আরো সহজ হয়ে গেল চেনাটা। নাম্বারটা মিলছে তো? 100 বার মিলছে। সেনর গঞ্জালিসেরই গাড়ি ওটা, কোনো ভুল নেই। কথাটা বিনা দ্বিধায় বিশ্বাস করতে পারো। এসব ব্যাপারে এই বান্দার ভুল হয় না, সে আমি জানি। গুড। শোনো, সিনোর সিসিও গঞ্জালিসের সব শুদ্ধ 11টা গাড়ি। তার মধ্যে একটা নেভি ব্লু কালারের রোলস, নাম্বার SAS1342। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু ড্রাইভিং সিটে বসে থাকা ওই শ্রীমতীকে তো চিনলাম না হে। কে হতে পারে মেয়েটা? জিজ্ঞেস করলো রানা। বিলকুল একটা সেক্স বম্ব। বয়স আন্দাজ 27-28, ক্যানারি রঙের সোয়েটার আর। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, বাধা দিয়ে বলল হোডিনি। উনি হচ্ছেন মহামান্না মিসেস নোরমা গঞ্জালেস। প্রথমা স্ত্রীকে ডিভোর্স করে নোরমাকে বিয়ে করেছে বুড়োটা। হলিউডের অভিনেত্রী ছিল, এখন ইটালির অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তির ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ। বলেই হি হি করে হাসলো হুডিনি। কিন্তু বয়সের এত ফারাক! অঢেল টাকা থাকলে বয়সের দিকে সব মেয়ে তাকায় না হে। আমি বাজি ধরে বলতে পারি, নোরমা স্রেফ গঞ্জালিসের টাকাকেই বিয়ে করেছে। প্রেম ট্রেম কিছু নেই এর মধ্যে। চোখ টিপল হুডিনি। গঞ্জালিস তো পটল তুলবে কিছুদিনের মধ্যেই। চোখের অসুখে ভুগছে বেটা, আরো কি কি যেন অসুখ আছে। তবুও বিয়ে করে বসলো হুট করে, ঝোঁকের মাথায়। তা গঞ্জালিস মারা গেলে তো ওই নোরমাই হবে সমস্ত সম্পত্তির মালিক। তখন তোমাকেই আবার বিয়ে করে বসতে আপত্তি কোথায়? বলেই জোরসে হেসে উঠল হুডিনি, যেন দারুণ রসিকতা করেছে সে একটা। প্রথমা স্ত্রী কোথায় এখন? বহাল তবিয়তে রোমে দিন কাটাচ্ছে, সঙ্গে কয়েকটা ছেলে মেয়ে। একটা মেয়েকে শুধু নিজের কাছে রাখার অধিকার পেয়েছে খচ্চর বুড়োটা। কোর্ট দিয়েছে এই অধিকার। জিনা গঞ্জালেস, দেখনি ওর ছবি? ফার্স্ট ক্লাস বখাটে আরেকটা। তুমি বরং সেকেন্ড হ্যান্ডের দিকে হাত না বাড়িয়ে এই দিকে একটু খাটাখাটনি করো। দেখতে কিন্তু জিনা মেয়েটা। এ নাই, অর্থাৎ নট ইন্টারেস্টেড। আচ্ছা উঠি এখন। উঠে পড়ল রানা। কাজ শেষ। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 10টা বেজে গেছে। নোরমার টেলিফোন আসবে 11টায়। বাড়ি পৌঁছানো দরকার সময় মতো। পা বাড়ালো সে দরজার দিকে, সেই সঙ্গে হাত নাড়ল হুডিনির দিকে তাকিয়ে। আরে শ্রীমান দাঁড়াও, তেড়ে উঠল হুডিনি। কি দরকারে ওই শাকচুন্নি নোরমার খবরটা নিলে সেটা তো শোনা হলো না। সব না জেনে ছাড়ছি না তোমাকে। কফি দিতে বলি 1 কাপ? না দোস্ত, আজ একটু ব্যস্ত আছি, কফি হবে আর একদিন, হাসলো রানা। জেনারস বারে দেখেছিলাম মেয়েটাকে, গাড়িটাও দেখেছিলাম এক ঝলক, চেনার লোভ হয়ে গেছিল আর কি। এখন বিবাহিতা শুনে খায়েশটা উড়ে গেছে আমার। চোখ টিপল সে। ঘর কাঁপিয়ে হেসে উঠল দুজন। বেরিয়ে এলো রানা ট্রাফিক রেগুলেশন অফিস থেকে। ব্যস্ত সমস্ত হয়ে অফিসে কাজ করছে জনা 25 কর্মচারী। এক পাশে বিরাট একটা ওয়াল ম্যাপ, ফ্লোরেন্স সিটির। দৈবে বিশ্বাস হয় না রানার। দৈবাত এত কিছু মিলে যাওয়াটা শুধু অস্বাভাবিক নয়, অসম্ভব। নোরমা যদি মিসেস গঞ্জালেসি হয়, তাহলে ব্যাপারটাকে দৈব সংযোগ ছাড়া আর কি বলা যায়? চমৎকার যোগাযোগ হয়ে গেছে হঠাৎ করে। নোরমার বিশ্বাস উৎপাদন করতে পারলে গঞ্জালেসের কাছাকাছি পৌঁছানো কঠিন হবে না রানার পক্ষে। ব্যাস, এরপর প্রতিশোধটা নিতে পারলেই রানার কাজ শেষ।
ইতোমধ্যে গঞ্জালেসের বাড়ির আশেপাশে বার কয়েক চক্কর দিয়ে দেখেছে সে। অত্যন্ত সুরক্ষিত বাড়ি, ঢোকা মুশকিল, লাইন পাওয়া গেছে কপাল গুনে। খুব ধীরে ধীরে মাথা খাটিয়ে তৈরি করতে হবে এবার প্রতিশোধের প্ল্যান। ব্যবহার করবে সে নোরমাকে। সিদ্ধান্ত নিল, যে কাজই দিক নোরমা, নিয়ে ফেলবে সে কাজটা। যোগাযোগটা বিচ্ছিন্ন হতে দেবে না সে কিছুতেই। হঠাৎ মনটা খসখস করতে লাগলো রানার। বড় তাড়াতাড়ি এসে গেল না সুযোগটা। সোজা ছুটল রানা পাবলিক লাইব্রেরিতে। 3 বছর আগের ডেইলি টাইমস পত্রিকার সব কপি বের করলো খুঁজে খুঁজে। যা খুঁজছিল পেয়ে গেল সে আধ ঘন্টা চেষ্টার পরই। সিসিও গঞ্জালেস প্রথমা স্ত্রীকে ডিভোর্স করার 2 মাস পরই বিয়ে করে আবার। নোরমা তখন হলিউডের উঠতি হিরোইন। প্যারিসের ক্যাফেতে পরিচয় দুজনের। সপ্তাহ 3 দুজনে মিলে ঘোরাঘুরির পর গঞ্জালেস প্রপোজ করে নোরমাকে। মাসখানেকের পর ঘটা করে সেন্ট পলস চার্চে বিয়ে হয়ে যায় দুজনের। গঞ্জালেসের বয়স তখন 54 আর নোরমার 27। প্রথম পক্ষের একটা মেয়েকে শুধু কাছে রাখার অনুমতি কোর্টের কাছ থেকে পেয়েছে সিসিও গঞ্জালেস। ডেইলি টাইমসের প্রতিদ্বন্দ্বী ডেইলি স্কাইলার্ক তির্যক মন্তব্য করেছে, দারুণ শেয়ানা অভিনেত্রী নোরমা, মনের আনন্দে বিয়ে করেছে গঞ্জালেসের টাকাকে। নিশ্চয়ই ভীমরতি ধরেছিল বুড়োটার। ঠিক 11টা বাজতে 5 ফিরে এলো রানা নিজের বাংলোতে। ব্রিজিতা বেরিয়ে গেছে। বসে পড়ল ও, অপেক্ষা করছে। 5টা মিনিট কেটে গেল শুধু ঘড়ির টিকটিক শব্দ শুনতে শুনতেই। মনে সন্দেহ, করবে তো নোরমা টেলিফোন। কাটায় কাটায় 11টার সময় ঝনঝন শব্দে বেজে উঠল টেলিফোন। সময়ের নড়চড় নেই। এক ঝটকায় রিসিভার তুলে কানে লাগালো রানা। সিনিয়র মাসুদ রানা। কোনো ভুল নেই, পরিষ্কার সুরেলা কণ্ঠস্বর। নোরমা সিসিও গঞ্জালেসের দ্বিতীয় পত্নী। ইয়েস, স্পিকিং, বলল রানা। কাল দেখা হয়েছিল আমাদের। মনে আছে আমার, জেনারেস বারে দেখা হয়েছিল। চমক দেবার লোকটা সামলাতে পারল না রানা। আপনার কণ্ঠস্বরটাও পরিষ্কার চিনতে পারছি আমি, মিসেস গঞ্জালেস। ফোনের ও প্রান্তের নীরবতাটা উপভোগ করল রানা। সম্ভবত একটু হকচকিয়ে গেছে নোরমা। 5 সেকেন্ড। আবার ভেসে এলো নোরমার কণ্ঠস্বর। চিনে ফেলেছেন তাহলে? ভাবছিলাম পরিচয় লুকিয়েই প্রথম মিটিংটা সারব। নোরমার গলাটা একটু খুশি খুশি শোনালো। চালু লোক আপনি। মনে হচ্ছে আপনাকে দিয়ে সত্যিই কাজ হবে আমার। কিন্তু কি করে চিনলেন বলুন তো? রোলস রয়েস হাঁকিয়েও অচেনা থাকবেন, এতটা আশা করেন কি করে? ঠিক, মনে রাখবো আমি কথাটা। আবার গম্ভীর স্বর ভেসে এলো নোরমার। সেই বেডিং কেবিনটা রিজার্ভ করে ফেলেছেন? করিনি, করতে যাচ্ছি। সান মার্টিনো বেডিং কেবিন, 17 নম্বর। ফোনে বুক করে রেখেছি, যেতে হবে। রাত 9টায় দেখা হবে। অলরাইট? অলরাইট, সি ইউ অ্যাট 9। কেটে গেল কানেকশন। রিসিভার নামিয়ে রাখলো রানা ক্রাডলে। সিগারেট ধরালো একটা। কয়েকটা চিন্তা ঘুরছে তার মাথায়। কি চায় নোরমা? ব্যাপারটা যাই হোক, গোপনীয়। নইলে বেডিং কেবিনে নিয়ে যেতে চাইতো না রানাকে। কাজটায় ঝুঁকি আছে, বলেছিল নোরমা। কি হতে পারে? কেউ ব্ল্যাকমেল করছে নোরমাকে। হয়তো এ ব্যাপারেই রানার সাহায্য চেয়ে বসবে নোরমা। এই মেয়ের একটা গোপন অতীত থাকা খুবই সম্ভব। এই অতীতটা গঞ্জালেস জেনে ফেললে হয়তো বিপদ নামবে মেয়েটার ঘাড়ে। সম্ভবত কোনো পুরনো প্রেম। ছুটল রানা লেকের ধারে। সান মার্টিনো বিল্ডিং এ যখন পৌঁছলো তখন 12টা বেজে 10 মিনিট হয়ে গেছে। জায়গাটাকে সাউথ বিচ বলে। বিল্ডিংটা দোতলা। মেইন রোড থেকে বালির ওপর দিয়ে গজ 50 হেঁটে এসে পৌঁছতে হয় এখানে। কাছাকাছি কোনো রেস্তোরাঁ বা হোটেল নেই। চমৎকার নির্জন পরিবেশ। রাত 8টার পরই নিঝুম হয়ে যায়।
দোতলায় সব মিলে মোট ৩৩টা কেবিন, সবগুলোর মুখ সাগরের দিকে। ছাদের ওপর একটা সাইনবোর্ড ঝকঝক করছে সূর্যালোকে। ওপরের অংশে বড় বড় হরফে লেখা সান মার্টিনো। এর নিচেই ছোট হরফে লেখাগুলো পড়ল রানা, বেদিং কেবিনস ফর সান বেদার্স অ্যান্ড সুইমার্স। সারাদিন গম গম করে সাঁতারু আর সূর্য স্নানার্থীদের ভিড়ে। হই হুল্লোড় করে দিন শেষে চলে যায় সবাই। এখনো শীত রয়েছে দারুণ, তাই রাতে থাকে না কেউ এখানে। বয় বিয়ারা কিচ্ছু নেই বেডিং কেবিনগুলোয়। প্রতিটা কেবিনের সাথে অ্যাটাচড বাথ ও কিচেন আছে। রান্না করে খেতে হয় সবাইকে, অথবা দূরের কোনো রেস্তোরাঁয় খাওয়ার পাট চুকিয়ে আসতে হয়। কেবিন ইনচার্জের অফিসটা গ্রাউন্ড ফ্লোরে। করিডোরটা পেরিয়েই কেবিন ইনচার্জ লেখা রুমটা পেয়ে গেল রানা। ঢুকে পড়ল ভেতরে। লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কেবিন ইনচার্জ। ফোলা ফোলা গাল, নাকের ডগায় আঁচিল একটা। পল টলিনি অ্যাট ইউর সার্ভিস সিনর। বলতে বলতে ফোলা গাল দুটো কুঁচকে গেল ওর। হাসছে পল টলিনি। কেবিন ইনচার্জ, একটা কেবিন রিজার্ভ করব, ডান দিকের সবচেয়ে কোণেরটা। ফোনে বুক করেছিলাম, দেয়া যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। মাথা ঝাঁকালো পল টলেমি। এক্ষুনি রিজার্ভ করতে পারেন ইচ্ছে করলে, তবে এই মাসে হোল নাইট বর্ডার একজনও নেই। রাতেই দরকার? রাতেই। তাহলে একাই থাকতে হবে আপনাকে। এই মাসে রাতের কোনো বর্ডার জোটেনি কপালে, তাই সন্ধে 7টাতেই বাড়ি চলে যাই আমি। অসুবিধা হবে না আমার। ম্যাটের নিচে কেবিনের চাবিটা রেখে দেবেন, আমি খুঁজে নেব। রাত 9টার আগে আসতে পারবো না আমি। অ্যাডভান্স দিয়ে দিল রানা, সারা রাতের কেবিন ভাড়া। সই করে দিল খাতাপত্র। বিচের দিকে নজর পড়ল ওর। বিকিনি পরা একদল মেয়ে লাফালাফি করছে বালিতে। 4টা পর্যন্ত সরগরম থাকবে জায়গাটা, তারপর ধীরে ধীরে কমতে শুরু করবে ভিড়। রাত 9টার দিকে নীরব নিঝুম হয়ে যাবে চারদিক। একটা মানুষও থাকবে না ত্রিসীমানায়। চমৎকার জায়গা বেছে বের করেছে নোরমা। বিজনেস কেমন চলছে? জিজ্ঞেস করলো রানা। ভালো না, অফ সিজন এখন, সামারেই জমে বিজনেস, জানালো পল টলেনি। ঠিক আছে, ম্যাটের নিচেই পাবেন চাবি, কেবিন 17। অল রাইট, সকালে দেখা হচ্ছে আমাদের আবার। বেরিয়ে এলো রানা বাইরে। রাতটা আজ কাটিয়ে দিতে হবে এখানেই। ব্রিজিতাকে কি বলা যায় জিজ্ঞেস করবে মেয়েটা। প্রতিশোধের প্ল্যানটা ওকে টের পেতে দিলে চলবে না। এমন ভাবে সারতে হবে কাজ যাতে কাক পক্ষীও টের না পায়। ভাবতে ভাবতে ফিরে চলল সে ওয়েবলি পার্কের দিকে। বিকেলে দেখা হয়ে গেল ব্রিজিতার সাথে। হাই হিলের খটখট শব্দ তুলে রানার বেডরুমে চলে এলো সে সোজা। শুয়েছিল রানা। তাকিয়ে দেখলো কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে ব্রিজিতা ব্যাল্টার, 2 চোখে ভ্রুকুটি। কি ব্যাপার শ্রীমান, এখনো শুয়ে আছো? রাতে নিশ্চয়ই শীত কাটবে কারোর ঘরে? জিজ্ঞেস করলো ব্রিজিতা। অসুখ বিসুখ করেনি তো আবার? উঠে বসলো রানা বিছানার ওপর। না না, অসুখ তেমন কিছু না। 1 কাপ চা খেলেই সেরে যাবে, কিংবা একটা চুমু, কিংবা গভীর রাতে পাশের ঘরে একটু বেরিয়ে যাওয়ার অনুমতি, তাই না? কপট রাগের ভঙ্গি করে বেরিয়ে যাচ্ছিল ব্রিজিতা। ডাকলো রানা। ব্রিজিতা শোনো। আমি পারবো না বাবা, নিজে বানিয়ে খাও, আমার কাজ আছে। কাজের কথাই তো বলছি, হাসলো রানা। কি? আজ রাতে বাইরে থাকবো আমি, কাজ পেয়েছি একটা, বলল রানা। ট্রাফিক ইন্সপেক্টর হুডিনি ফেলাসি বিপদে পড়ে গেছে ভীষণ। রাত জেগে সাহায্য করতে হবে তাকে। পার্মানেন্ট কিছু নয় যদিও, বেশ কিছু টাকা পাওয়া যাবে। নিশ্চয়ই রাতে গাড়িটা লাগবে তোমার? ঠিক ধরেছ, গাড়ি নিয়ে যাব আমি, বলল রানা। অসুবিধে হবে? না, মাথা নাড়ল ব্রিজিতা। তারপর যেমন এসেছিল তেমনি খটখট করে বেরিয়ে গেল বাইরে। রানা বুঝলো সত্যি কোনো বিশেষ কাজ রয়েছে ওর, নইলে চা না খাইয়ে যেত না। মৃদু হাসলো রানা। হিটারে চড়িয়ে দিল চায়ের কেটলি।
রাত 8:30 বাজতেই বেরিয়ে এলো রানা বাংলোর বাইরে। গ্যারেজ থেকে বের করলো মরিস ম্যারিনা। ইগনিশন চাবি ঘোরাতেই কর্কশ শব্দে আর্তনাদ করে উঠল ইঞ্জিন। ব্রিজিতার হাতে পড়ে অকালেই আয়ু ফুরিয়ে এসেছে গাড়িটার। যত্রতত্র যেমন খুশি চালিয়েছে মেয়েটা। সার্ভিসিং এর ধারও ধারেনি গত 6টা মাস। ক্লাস টিপে গিয়ার দিতেই আবার আর্তনাদ করে উঠল গাড়িটা। তারপর যেন অনিচ্ছা সত্ত্বেও ধুঁকতে ধুঁকতে চলল সোজা সাউথ বিচের দিকে। সাউথ বিচে যখন পৌঁছলো রানা, 9টা বাজতে মিনিট 3 বাকি তখন। লেকের পাড় নীরব, নিঝুম হয়ে পড়েছে। মানুষের সারা শব্দ নেই কোথাও। শুধু ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে দোতলা সান মার্টিনো বিল্ডিংটা। সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় উঠে এলো রানা নিঃশব্দে। টানা বারান্দার পাশেই সারি বাঁধা বেডিং কেবিনগুলো। শব্দ না করে দ্রুত পায়ে এগোলো সে 17 নম্বর কেবিনের দিকে। ম্যাকটা তুলতেই বেরিয়ে এলো চাবি। কি হলে চাবিটা ঢুকিয়ে একটা মোচড় দিতেই খুলে গেল দামি কাঠের এক পাল্লার দরজা। ভেতরে একটা সিটিং রুম, একটা বেডরুম উইথ অ্যাটাচড বাথ আর ছোট্ট একটা কিচেন। সিটিং রুমের এক পাশে একটা টিভি সেট, একটা রেডিও আর অন্য পাশে টেলিফোন। ঝকঝক তক তক করছে সব। বেরিয়ে এলো রানা। বসে পড়লো বারান্দার একটা লাউঞ্জিং চেয়ারে। সামনে ধু ধু বালি। 20 বর্গমাইল জোড়া মস্ত লেকে ঢেউয়ের মৃদু কল্লোল। আর কোনো শব্দ নেই কোথাও। আকাশের ছোট্ট এক ফালি চাঁদ মলিন আলো ছড়াচ্ছে চারদিকে। আবছা অন্ধকারে গা ছমছমে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে সারা এলাকায়। 1-2 করে কেটে গেল 30টা মিনিট। কেউ এলো না। টেলিফোনের বেলায় সময়ের নড়চড় হয়নি নর্মার। 1 সেকেন্ড এদিক ওদিক হয়নি। ঠিক কাটায় কাটায় 11টার সময় ঝনঝন শব্দে বেজে উঠেছিল ফোন। তাহলে এখনো আসছে না কেন? মত বদলে ফেলেছে ও? হয়তো ভয় পেয়ে শেষ মুহূর্তে বদলে গেছে মেয়েটার মন। সেক্ষেত্রে অন্য কোনো সুযোগ বের করে নিতে হবে রানাকে। উঠে পড়ল সে চেয়ার ছেড়ে। রেলিং এর পাশে গিয়ে ঝুঁকলো সামনের দিকে। কি যেন নড়ছে না। দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে গেল তার। আসছে। আবছা অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা অস্পষ্ট ছায়ামূর্তি। মূর্তিটার বেশ অনেকটা পেছনে আরো কিছু যেন নড়ছে বলে মনে হলো ওর। এত দূর থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না। বার কয়েক চোখ মিটমিট করতেই স্থির হয়ে গেল পেছনের নড়াচড়া। বুঝতে পারল রানা মনের ভুল। এবার শুধু একটা মূর্তিকেই দেখতে পাচ্ছে সে। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে মূর্তিটা। 20 গজ। 20 গজ দূরে থাকতেই চিনতে পারল রানা ওটাকে। নর্মা গঞ্জালেস। রেলিং এর ধার থেকে ফিরে এসে আবার চেয়ারে বসলো সে। সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে এলো নর্মা নিঃশব্দে। সোজা রানার কাছে এসে থেমে দাঁড়ালো। গুড ইভিনিং সিনোর রানা, বলল নর্মা। বলেই বসে পড়লো রানার পাশের লাউঞ্জিং চেয়ারটায়। গুড ইভিনিং, সহজ ভঙ্গিতে সম্ভাষণ জানালো রানা। আলো আধারিতে আবছা দেখা যাচ্ছে নর্মাকে। সিল্ক স্কার্ফ দিয়ে মাথাটা পেঁচিয়ে নিয়েছে ও। মুখটা ঢাকা পড়ে গেছে অনেকটা। ক্রিমসন কালারের একটা স্কার্ট পরেছে। স্কার্টের ওপর দামি কার্ডিগান। ডান হাতের কবজিতে সোনার একটা চেন। অনামিকার ডায়মন্ড রিংটা জলজল করছে আধো অন্ধকারেও। মনে হচ্ছে যোগ্য লোকই পেয়েছি আমি। নীরবতা ভেঙে বলল নর্মা। তোমাকেই আমার দরকার রানা। কিছু বলল না রানা। ব্যাগ খুলে একটা সিগারেট ধরালো নর্মা। চুপচাপ লক্ষ্য করলো রানাকে কিছুক্ষণ। তুমি ঝুঁকি নিতে পারবে তাই না? ধোঁয়া ছাড়লো নর্মা সরু করে। তোমার কি মনে হয়? নিশ্চয়ই পারবে। আমার হ্যান্ডব্যাগের ডলারগুলো যখন পকেটে ঢুকিয়েছিলে তখন বেশ বড়সড় একটা ঝুঁকি নিয়েছিলে তুমি। বোকার মতো তোমার সাজানো ফাঁদে পা দিয়েছিলাম। যাই হোক, বাজে কথা রেখে কাজের কথায় আসা যাক। কেন ডেকেছো এইখানে? নতুন একটা ঝুঁকি নিতে পারবে? পারিশ্রমিকের উপর নির্ভর করবে সেটা। কি ধরনের ঝুঁকি তার ওপরও নির্ভর করবে বেশ অনেকটা।
ছোটখাটো ঝুঁকি নিতে আপত্তি নেই আমার। টাকার জন্য চিন্তা নেই, রানা। টাকা পাবে তুমি অনেক। গম্ভীর নোরমার কণ্ঠ। এত ভনিতা করছে কেন মেয়েটা? কি চায় ও? সোজাসুজি বলে ফেললেই পারে মনের কথাটা। একটা লম্বা টান দিল নোরমা সিগারেটে। এক গাল ধোঁয়া ছেড়ে ভাবল কিছুক্ষণ, তারপর বলল, শোনো রানা, আমার কথা মতো একটা কাজ করতে হবে তোমাকে। যদি করো তাহলে পারিশ্রমিক হিসেবে পাবে তুমি $1,00,000। $1,00,000! ভ্রুজোড়া কুঁচকে উঠল রানার। বলে কি? ব্যাপারটা তাহলে সাদামাঠা কিছু নয়। বিরাট কোনো ভয়ঙ্কর কিছু না হলে $1,00,000 পারিশ্রমিক দেয় না কেউ কাউকে। $1,00,000! নড়ে চড়ে বসল রানা। সত্যি বলছি, $1,00,000 অনেক টাকা। বুঝতেই পারছো, ঝুঁকি না নিলে এত টাকা রোজগার করা যায় না। ঝুঁকিটা বলে ফেলো ঝটপট, হেয়ালি ভালো লাগছে না আর, বলল রানা। চেয়ারটা টেনে নোরমার আরো কাছে সরে এলো। ফ্র্যাঙ্কলি স্পিকিং রানা, আমার কাছে এখন $1,00,000 তো দূরের কথা, $1,000ও নেই। আমার স্বামী সিসিও গঞ্জালেস অত্যন্ত খচ্চর লোক। ওকে হয়তো চেনো না তুমি, কিন্তু অনেকেই জানে ওর স্বভাবটা। শেষের দিকে খুবই তিক্ত শোনালো নোরমার কণ্ঠ। মনে মনে বলল রানা, চিনি শ্রীমতী, হাড়ে হাড়ে চিনি আমি সিসিও গঞ্জালেসকে। সম্ভবত তোমার চেয়েও আরো অনেক গভীরভাবে চিনি আমি। জানো, মাসে মাসে একটা মাসোহারার বেশি একটা পয়সাও আমাকে দেয় না গঞ্জালেস। ব্যাপারটা কি রকম জানো? তিক্ত স্বরে বলল নোরমা। টাকার ওপর বসে আছি, অথচ নিজের নয় ওগুলো। ব্যাংকের ক্যাশিয়ারের অবস্থা আর কি। যাকে গঞ্জালেস ভাবে ওর দেয়া মাসোহারার টাকাটাই আমার আর আমার সৎ মেয়ে জিনার জন্য যথেষ্ট। আসলে হয়তো ঠিকই ভাবেও মাসোহারার টাকাটা অনেকের জন্য অনেক বেশি লোভনীয়, কিন্তু আমার আর জিনার জন্য ও টাকা হাতের ময়লা। ভনিতা রেখে আসল কথায় আসো সুন্দরী, রানা বলল। টাকা নেই, অথচ $1,00,000? ঠিক বলেছ, এখনো কিছুই নেই আমার কাছে, কিন্তু তোমার প্রাপ্যের 10 গুণ টাকা এসে যেতে পারে মাথাটা সামান্য একটু খাটালেই। সামান্য খাটালেই $10,00,000। মাথাটা বেশি খাটালে কত এসে যাবে জিজ্ঞেস করতে যাচ্ছিল রানা। সামলে নিল নিজেকে। ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে এনে বলল, খুন খারাপি বা ডাকাতি ফাকাতি নয় তো? ঠান্ডা দৃষ্টিতে রানাকে কিছুক্ষণ লক্ষ্য করলো নোরমা। উত্তর দিল না। তারপর আরেকটু কাছে এগিয়ে এলো। আমার সৎ মেয়ে জিনা আর আমার হঠাৎ $10,00,000 জরুরি দরকার পড়ে গেছে। 1 সপ্তাহের মধ্যেই টাকাটা চাই আমাদের, চাই। তুমি সাহায্য করলে খুব সহজেই পেয়ে যাব আমরা টাকাটা, বিশ্বাস করো। নোরমার মুখের দিকে ভালো করে তাকালো রানা। ফালতু কথা মনে হচ্ছে না। বলল, কি করে সম্ভব সেটা? সম্ভব। গঞ্জালেসই গুনে গুনে দেবে পুরো $10,00,000। দিতে বাধ্য হবে সে, শান্ত কণ্ঠে বলল নোরমা। এমনি চাইলে এত টাকা দেবে না সে, উল্টে হাজারটা প্রশ্নে ব্যস্ত করে তুলবে আমাদেরকে। ওর প্রশ্নের সম্মুখীন হতে চাইছি না আমরা দুজনের কেউ, অথচ টাকাটার ভীষণ দরকার। ভালো, ভাবল রানা। গঞ্জালেসের কাছ থেকে আদায় করতে হবে $10,00,000 এবং তারই স্ত্রী ও কন্যার প্ল্যান মাফিক। বাহ! কাটা দিয়ে কাটা তোলার কথাটা মনে পড়ল রানার। নোরমা আর জিনার সাহায্যে এসে যাচ্ছে প্রতিহিংসা চরিতার্থের সুযোগ। না হয় টাকার উপর দিয়েই যাক প্রতিশোধের প্রথম পর্বটা। উৎসাহিত হয়ে উঠল সে মনে মনে। কিন্তু আসল প্ল্যানটা কি নোরমার? মুখ খুলল নোরমা। রানা, সাহায্য করবে আমাদেরকে? পাইয়ে দেবে $10,00,000? 100 বার সাহায্য করব, মনে মনে বলল রানা। মুখে বলল, এত টাকার দরকার পড়লো কেন তোমাদের হঠাৎ? ব্ল্যাকমেল করছে কেউ? প্রশ্ন ভালোবাসি না আমি, একটু কঠোর শোনালো নোরমার কণ্ঠস্বর।
চমৎকার একটা প্ল্যান আছে আমার। বেশ তো, বলেই ফেলো, হালকা সুরে বলল রানা। সিগারেটে একটা লম্বা টান দিল নর্মা। এক মুখ ধোঁয়া ছাড়লো। তারপর ওর দু চোখের দৃষ্টিটা স্থির হলো রানার মুখের ওপর। জিনাকে কিডন্যাপ করা হবে 2 দিনের জন্যে, ভয়ানক শান্তভাবে বলল নর্মা। ফেরত মূল্য হিসেবে ওর বাপের কাছে দাবি করা হবে $10 লাখ। তুমি পাবে 1 লাখ, বাকিটা আমার এবং জিনার। হবে না, এসবে আমি নেই, ঘোষণা করলো রানা। এসব ছেলে মানুষই প্ল্যান। কে কিডন্যাপ করবে? আমি? কেউ না, আসলে কেউ কিডন্যাপ করবে না জিনাকে। 2-1 দিনের জন্য গা ঢাকা দিয়ে থাকবে জিনা কোথাও, ঠিক গ্যাংস্টারদের মতো। তুমি টেলিফোন করবে গঞ্জালিসকে, দাবি করবে $10 লাখ, হুমকি দিয়ে ভয় পাইয়ে দেবে ওকে। সহজ কাজ এটা। টাকাটাও রিসিভ করতে হবে তোমাকেই। ব্যাস, টেলিফোনে হুমকি আর টাকা রিসিভ করার জন্য তুমি পাচ্ছ 1 লাখ। পছন্দ হচ্ছে না? টাকার অঙ্কটা কাজের তুলনায় বিরাট নয়। এতক্ষণে বেড়াল বেরিয়েছে ঝুলি থেকে। চুপ করে রইল রানা, ভাবছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে নিঃশব্দে কেটে গেল পুরো 3 মিনিট। সাগ্রহে তাকিয়ে আছে নর্মা। দুটো চোখ জল জল করছে ওর, ঢোক গিলছে বারবার, শ্বাস পড়ছে ঘন ঘন। রানা বুঝলো উৎকণ্ঠার শেষ সীমায় পৌঁছে গেছে মেয়েটা। নারী হরণ জঘন্যতম অপরাধ। কিডন্যাপ করে টাকা দাবি করাটা ইতালীয় আইনে মারাত্মক অপরাধ, ক্যাপিটাল অফেন্স। তাছাড়া গঞ্জালিসকে বোকা বানিয়ে টাকা আদায় করাটা অত্যন্ত কঠিন হবে। শেয়ালের মতো ধূর্ত লোকটা, ধরা পড়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। এ ব্যাপারে একবার জড়িয়ে পড়লে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে মহাবিপদ। ধরা পড়লে কিডন্যাপারদের কপালে রয়েছে অবধারিত যাবজ্জীবন, নয়তো গ্যাস চেম্বার। প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে এত বড় ঝুঁকি নেওয়াটা কি ঠিক হবে? যদি ফেঁসে যায় নিজেই? আপাত দৃষ্টিতে সহজ মনে হচ্ছে ঠিকই, কিন্তু আসলে অত্যন্ত বিপজ্জনক নর্মার প্ল্যানটা। মানুষ হত্যার মতোই ভয়ঙ্কর। ধরা পড়লে শাস্তি অনিবার্য, মৃত্যুদণ্ড বিচিত্র নয়। কি করবে সে এখন?